আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আসমা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর জন্য আমাদের যে সিটি টপিকস আছে, অধ্যায় 1 এবং অধ্যায় 2, আমাদের ইতিমধ্যে অনেকগুলো ক্লাস হয়েছে, কিন্তু আমাদের যে কোনোভাবেই হোক অধ্যায় 1 ক্লাসটা হয়নি। আজকে আমরা এই ক্লাসটা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেব, এবং আজকে আমাদের এই টপিকসটার নামই হচ্ছে ব্যবস্থাপনা ধারণা। আমি একটু লিখি, তাহলে তোমরা দেখতে পাবে। ব্যবস্থাপনা ধারণা তোমরা অলরেডি এটা দেখেছো, আমাদের বোর্ডে ছিল, এবং আজকে আমরা এটা প্রথম ক্লাসটা করব। আর তোমরা জানো আমাদের সিটিটা খুব শীঘ্রই শুরু হচ্ছে, তো আমরা যতটুকু পারি আজকে এই ক্লাসটা শেষ করব। আর আমরা এখান থেকে আস্তে আস্তে একদিন গল্পের মাধ্যমেই পড়াটা পড়ি। কেউ যদি এই চ্যাপ্টারটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আমার মনে হয় তার অন্তত এই সাবজেক্টের 40% কভার হয়ে যাবে। মানে আমি যদি বলি যে এটা একটা মাদার টপিকস, যে আমরা এই চ্যাপ্টারটা কেউ ভালো করে জানি, ভালো করে বুঝি, তাহলে আমাদের অন্যান্য অনেক পড়া অনেক ইজি হয়ে যাবে। চলো আমরা আজকে কথা বাদ দিয়ে আমরা মূল পড়াতে চলে যাই। তো আজকে আমরা যেটা প্রথমেই জানছি, ব্যবস্থাপনার ধারণা। ব্যবস্থাপনাটা কি? একটা ছোট্ট উদাহরণ দিই। ধর আমরা এখন অনেক বড় বড় ইন্ডাস্ট্রি দেখি, যা বা একটা ছোট বড় তুমি যে ইন্ডাস্ট্রি দেখো না কেন, যারা সাকসেসফুল হচ্ছে, তুমি যদি আমি ধরে নিই, ধরো জনাব এক্স বা জনাব রহিম করিম, যাই হই, সে একটা প্রতিষ্ঠান রান করছে। সে ওখানে একটা প্রতিষ্ঠান নিয়েছে, সে যে প্রয়োজনীয় যে কাঁচামালগুলো লাগছে সেগুলো সংগ্রহ করছে, তার কর্মীদেরকে সে ডিরেকশন দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে, ঠিক কিভাবে কাজ করতে হবে সেগুলো করছে। যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হচ্ছে, হ্যাঁ, সেগুলোকে আবার সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করছে। বিভিন্ন যে তার বিভাগ থাকবে, তার ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, এই যে সমন্বয় সাধন করে যে লক্ষ্য সে অর্জন করেছে, যে মানে লক্ষ্য যে নির্ধারণ করেছিল, সেই লক্ষ্য অর্জনে সে কাজ করছে। এইভাবে দেখা যায় জনাব এক্স একদিন সফল ব্যবসায়ী পরিণত হয়েছে। এখন তুমি যদি তার এই যে ব্যবসায়িক কৌশলগুলোকে ফলো করো, দেখবে সে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে গিয়েছে। সে একটা কি কাজ করতে চায় সে সম্পর্কে সে একটা পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনা অনুযায়ী তার যে মানে উপকরণগুলো আছে, সেই উপকরণগুলো জোগাড় করেছে। উপকরণগুলো জোগাড় করে সে সংগঠন করেছে। তারপর সেই প্রয়োজনীয় যে কর্মী লাগে, সেই কর্মীগুলোকে যোগান দিয়েছে, তাদেরকে ট্রেন আপ করেছে, তাদেরকে আর মানে কি বলবো, প্রশিক্ষণ দিয়েছে, কাজের ব্যাপারে তাদেরকে প্রেষণা যেটা বলে আমরা, মানে তাদের যে স্বতঃস্ফূর্ত কাজে আগ্রহী করেছে, তাদের ঠিক সময় সঠিক নির্দেশনা দিয়েছে, কোথাও কোনো ভুল হলে তার সংশোধনী করেছে। আর এইভাবেই কিন্তু একটা পর্যায়ে এই যে জনাব রহিম বা জনাব এক্স, সে একটা ভালো একজন উদ্যোক্তা হয়েছে, ভালো ব্যবসায়ী হয়েছে, এবং তাকে আজকে আমরা সফল ব্যবসায়ী বলতে পারি। এই যে কাজগুলো তারা করেছে, এই কাজটাকে আমরা বলে থাকি ব্যবস্থাপনা। আশা করি ব্যবস্থাপনার যে মূল একটা ধারণা, তার মানে হচ্ছে যে আমরা এই যে কাজগুলো করছি, এই কাজগুলোই আমাদেরকে, মানে এই যে মূল কাজগুলো, যে প্রক্রিয়াকরণ যে একটা পর একটা করেছে, এগুলোই হচ্ছে ব্যবস্থাপনা। আমরা এই বাংলা ব্যবস্থাপনাটা ইংরেজি হচ্ছে ম্যানেজমেন্ট, যাকে আমরা যদি একটা ইংরেজি একটা প্রতিশব্দ ধরে, তাহলে আমরা সেটাকে বলতে পারি টু হ্যান্ডেল। টু হ্যান্ডেল, যাতে আমরা বা এটাকে বলতে পারি যে একদম অর্থাৎ চালনা করা বা পরিচালনা করা। এই 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 হ্যান্ডেল বা এই ম্যানেজমেন্ট শব্দটাকে ধরা হয় যে একটা গ্রিক শব্দ, ম্যানেজিয়ার থেকে এসেছে। আমি একটু লিখি, এই গ্রিক শব্দ ম্যানেজিয়ার থেকে এসেছে। এই গ্রিক শব্দ যেটা আমরা, এটার যার অর্থ হয়ে দাঁড়ায় টু ট্রেন্ড অফ দ্য হর্স, টু ট্রেন্ড অফ দ্য হর্স, অর্থাৎ কি, ঘোড়া বা অশ্বকে পরিচালনা করা। এই কালের বিবর্তনে এই মানুষকে প্রশিক্ষিত করে, মানুষকে পরিচালনা করে, এই ম্যানেজমেন্ট শব্দটি আজকে ব্যবস্থাপনার সাথে চলে এসেছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা প্রতিষ্ঠানে, আমরা যে বললাম এই যে জনাব রহিম এই যে একটা প্রতিষ্ঠানে তার যে দরকার, সে পরিকল্পনা অনুযায়ী যে সে কাজগুলো করেছে, তারপর সে কর্মসংস্থান করেছে। এইখানে একটু খেয়াল করো যে একটা প্রতিষ্ঠানে আমরা যদি বলি, একটা প্রতিষ্ঠানে দুই ধরনের
উপাদান থাকে। আমি যদি ধরে একটা প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানে উপাদান আছে কয় ধরনের? 2 ধরনের। আমি একটু উপাদানগুলো যাই। একটা হচ্ছে মানবীয়, আর একটা হচ্ছে অমানবীয়। তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ আমাদের যে প্রতিষ্ঠানে 2 ধরনের উপকরণ থাকে, সেই উপকরণগুলো একটা হচ্ছে মানবীয়, একটা হচ্ছে অমানবীয়। এই 2টা উপকরণকে যখন একসাথে কাজে লাগানো হয় এবং এই 2টা উপকরণকে আমরা একত্রে বলে থাকি 6M। খেয়াল করো, এই মানবীয় এবং অমানবীয় যে উপকরণগুলো একটা প্রতিষ্ঠানে থাকে আমরা এটাকে বলে থাকি 6M। দ্যাট ইজ কি, আমি একটু পাশে লিখছি 6M এ কি আমাদের কি কি দাঁড়ায়, যেমন ম্যান, তারপরে হচ্ছে তোমার ম্যাটেরিয়ালস, তারপরে হচ্ছে মেশিন, তারপর হচ্ছে মানি, তারপর হচ্ছে মার্কেট, and last method। খেয়াল করো আমাদের প্রতিষ্ঠানে এই যে 6টা উপাদান আছে যেটাকে আমরা একত্রিত বলে থাকি 6M, সেটা কি কি দাঁড়াচ্ছে? একটা হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মেশিন, আমাদের মানি, মার্কেট অ্যান্ড মেথড। এই 6টা উপকরণ, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যেখানে বললাম যে আমার যে উপাদান আছে সেই উপাদানটা মানবীয় এবং অমানবীয়, এই 6টা উপাদানকে যদি আমরা ভাঙি, এখানে একটা উপাদান আছে মানবীয়। খেয়াল করো সেটা কি? এই ম্যান। তাহলে আমরা এই মানবীয় উপাদানের জায়গায় সেটা লিখতে পারি ম্যান, এবং বাকি এই যে 5টা উপাদান আছে সবগুলো হচ্ছে অমানবীয় উপাদান। সে অমানবীয় উপাদান, এই 2টা উপাদানগুলোকে যখন একত্রিত করে একজন ব্যবসায়ী তার পরিকল্পনা অনুযায়ী, লক্ষ্য অনুযায়ী কাজ করে, সফলতা অর্জন করে বা লক্ষ্য অর্জন করার প্রচেষ্টা চালায়, সেটাকে আমরা ব্যবস্থাপনা বলি। তাহলে আমরা কি বলতে পারি? ব্যবস্থাপনা হচ্ছে উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্য পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ, এই কাজগুলোকে কাজের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা থাকে, সেটাকে আমরা ব্যবস্থাপনা বলে থাকি। আবারও বলছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা ও সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ কার্যের যে ব্যবস্থা, নিয়ন্ত্রণ কার্যকে একদম ব্যবস্থাপনা বলা হয়। এটাই হচ্ছে মূল কথা। একটা ছোট্ট একটা উদাহরণ দিলে, একটা ছক দিলে আমরা এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু এগুলো মোছা দরকার, মুছছি আর কি। আমি একটু, তাহলে তোমাদেরকে ছোট একটা চিত্র দিয়ে যদি আমরা বলি, এটাকে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি কি বলেছি ব্যবস্থাপনা কার্যের মধ্যে তাহলে কি কি আছে? যে আমরা বলেছি উপকরণাদি সুষ্ঠু ব্যবহার করে যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে আসলে ব্যবস্থাপনা বলে। তার মানে আমাকে প্রথমে যদি আমি এখানে একটা ধরি, এটা আমার লক্ষ্য নির্ধারণ করলাম, এটা হচ্ছে আমার লক্ষ্য বা পরিকল্পনা, ঠিক আছে? এই আমি একটা লক্ষ্য বা পরিকল্পনা নিলাম। সাপোজ এই লক্ষ্য বা পরিকল্পনা হতে পারে যেমন, ধরো আমি আগামী 1 মাস পরে আমি 1000 মেট্রিক টন ধান উৎপাদন করবো সাপোজ, বা আমি কোন একটা উৎপাদনে যাবো, সেটা 1000 মেট্রিক টন। আর এইখানে আমি ধরে নেই লক্ষ্য অর্জন, লক্ষ্য অর্জন। খেয়াল করো, এটা হচ্ছে লক্ষ্য বা পরিকল্পনা নির্ধারণ। আমি এখানে নির্ধারণ কথাটা লিখে নিই, এটা নির্ধারণ। আর এখানে যদি আমি অর্জন হই, তো এইখান থেকে এইখানে যেতে আমাকে কি কি ধাপগুলো পালন করতে হয়, কি কি ধাপগুলো পূরণ করতে হয়, আমরা একটু সেগুলো দেখি। যেমন এখানে আমরা বলেছি, এখানে আমি আরেকটা বক্স যদি দিই, এখানে আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি যে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে জিনিসগুলো প্রয়োজন, আচ্ছা, লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সকল জিনিস প্রয়োজন আর কি, যে সকল উপকরণ লিখি, আমি সেই উপকরণগুলো আগে এখানে দিয়ে দিই, তাইলে কিন্তু হয়ে যাবে। আমরা এখানে সংক্ষেপে আমরা 6M লিখে দিই। আমি যেন উপকরণের দাম মানুষ এবং আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো আছে, হ্যাঁ, একটা মানব এবং অমানবের সেই উপকরণগুলো লিখি, এবং এই উপকরণগুলো থাকলেই কিন্তু তোমার লক্ষ্য অর্জন হয়ে যাবে না। এখন এই উপকরণগুলোকে যেটা করতে হবে,
তোমাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। একদম আমরা বলতে পারি যে এই জন্য আমাদের কি প্রয়োজন পড়ে, কতগুলো ধারাবাহিক কাজ। আমি একটু লিখছি, কতগুলো ধারাবাহিক কাজ। এই কাজগুলো যখন তুমি করতে পারবে তখনই তোমার লক্ষ্য অর্জন হবে। একদম সিম্পল, আমাদের লক্ষ্য নির্ধারণ করব এবং এই জন্য আমাদের যে প্রয়োজন পড়ে যে উপকরণ, হ্যাঁ ওখানে আমি 6M উপকরণ লিখে দিই তাহলে বুঝবা। আচ্ছা, উপকরণ, এবং এই উপকরণগুলোকে আমাদের কাজে লাগিয়ে যেটা করতে হয় যে কতগুলো ধারাবাহিক কাজ করে আমাদেরকে এই লক্ষ্য অর্জনের চেষ্টা চালাতে হয়। খুব সংক্ষেপে যদি এইটুকু আমরা বুঝি তাহলে ব্যবস্থাপনা কি আমরা বুঝতে পারি। এখন আমাদের কথা হচ্ছে এই যে ব্যবস্থাপনাটা পড়লাম আমরা, এই ব্যবস্থাপনাটা কিন্তু যেহেতু আমরা ধারণা পড়ছি একদিনে হয় নাই বা একদিনে আমাদের আজকের এই রূপ ধারণ করে নাই। মানে প্রাচীনকাল থেকেই আমাদের ব্যবস্থাপনার ধারণা ছিল। তাহলে আজকে আমরা ব্যবস্থাপনা যেটা ছিল, আমরা আজকে প্রাচীনকাল থেকে ঠিক এই পর্যন্ত ব্যবস্থাপনার কি কি রূপ, ক্রম বিকাশ, উৎপত্তি সম্পর্কে আমরা একটু ধারণা নিব। আমি এগুলো একটু মুছতে পারছি, আমি তারপর তোমাদের কি বলছি। আমরা এখানে একটা ছোট্ট চার্ট দিলাম, আমরা দিলাম এটা একদম যীশু খ্রিস্টের যে শূন্য সময়টা। আমরা জানি আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করে নেই, আমি একটু আগে এই সাইডটাই লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন আমি যদি বলি প্রাচীন যুগ, আমি আগে যুগগুলো লিখে নিচ্ছি। মধ্যযুগ, আমরা তারপর আরেকটা লিখতে পারি শিল্প যুগ, মানে আমরা যখন শিল্প বিপ্লব যুগ বলি, এটাকে একটু ভালো হয় শুনতে, শিল্প বিপ্লব যে যুগ আমরা ওটাকে ভাগ করি। তারপর যেন আমরা শিল্প পরবর্তী যুগ, শিল্প বিপ্লব পরবর্তী যুগ, আরেকটা যেটা আমরা নিতে পারি একদম আধুনিক যুগ। 5টা যুগে গেলাম, আমি 5টা যুগের কোনটা কোথায় আমি তোমাদের সেটা এখন বলছি, তাহলে বুঝতে পারবা। তোমরা এখানে খেয়াল করো, আমরা জানি একটা গ্রাফের মাধ্যমে বা আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে এটা খুব সহজেই এক্সপ্লেইন করতে পারি। আমি যদি প্রাচীন ধরি একদম খ্রিস্টপূর্ব 5000 অব্দে, আমি যদি এই সময়টা ধরি, তোমরা জানো এই সময়টা কি কি আমাদের সভ্যতাগুলো বিকাশ হয়েছে। আমরা ওই সময় জানি আমাদের সবচেয়ে প্রাচীন সভ্যতা কি, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, তোমার তারপর হচ্ছে তোমার গ্রিক সভ্যতা, চৈনিক সভ্যতা, আমাদের ভারতীয় সভ্যতাও আছে। তো এই যে সভ্যতাগুলো যদি দেখি, এই প্রাচীন যুগে ব্যবস্থাপনার কি কি ক্ষেত্র আসছে আমরা কিন্তু সেগুলো একটু সহজেই আলোচনা করতে পারবো। দেখো, প্রাচীন যুগে ব্যবস্থাপনা খুব বেশি পরিবর্তন হয়েছে বা খুব বেশি ভালো একটা চেহারা নিয়েছে আমরা এটা বলতে পারবো না, কিন্তু ওই সময়েও কিছু কিছু ব্যাপার ছিল। আমি যদি খুব সংক্ষেপে বলি, মানে খুব ধীরগতির ছিল, কিন্তু খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে প্রায় 5025 অব্দ পর্যন্ত ওই সময় কিন্তু মিশরীয় সভ্যতা অনেক ব্যবস্থাপনার কৃতিত্ব বা সাক্ষ্য বহন করে। আমরা ব্যাবিলনীয় সভ্যতার মধ্যে আমরা একটা খুব নামকরা একটা বই ছিল আমাদের, আমরা সেটা একটু বলি। যেমন আমাদের দ্য কোড অফ হাম্মুরাবি, আমি পাশে একটু লিখছি দ্য কোড অফ হাম্মুরাবি। আচ্ছা, বেশি ছোট হয়ে গেছে তাই তো? আচ্ছা, দ্য কোড অফ হাম্মুরাবি, এটা ব্যাবিলনীয় সভ্যতার অনেক বিখ্যাত একটা বই। এই বইতে যেটা হয়, এখানে অবশ্যই ব্যবস্থাপনার নীতি প্রণয়ন, তারপর তোমার রাষ্ট্রের যে নীতি প্রণয়ন, এগুলো সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। তারপর তুমি যে হিব্রু সভ্যতায় যাও, হিব্রু সভ্যতায় কিন্তু আমাদের যে মুসা আলাইহিস সালাম ছিলেন নবী, তারও কিন্তু অনেক অবদান আছে এখানে। আইন প্রণয়ন, সরকার পরিচালনা ইত্যাদি সম্পর্কেও কিন্তু ব্যাপক আলোচনা করা হয়েছে। যদি চৈনিক সভ্যতায় যাও, চৈনিক সভ্যতা লাওজু, হ্যাঁ এখানেও তারা একদম কিভাবে কার্যপদ্ধতি উন্নয়নে বিভিন্ন উপায় দিক নির্দেশনা দিয়েছেন। সবচেয়ে বড় কথা যে প্রাচীন চীনে কিন্তু প্রশাসনে মানে কর্মী পরামর্শ, যেটা আমরা স্টাফ অ্যাডভাইস বলি, হ্যাঁ এই ব্যবহারে কিন্তু ব্যাপক প্রচলন আমাদের চৈনিক সভ্যতায় কিন্তু লক্ষ্য করা গেছে। তুমি গ্রিক সভ্যতা বা রোমান সভ্যতায় তুমি যদি আসো, ওইখানে আমাদের প্লেটোর কথা তো বলতেই হবে। হ্যাঁ, তার একটা সভ্যতা সর্বোত্তম পদ্ধতি সে উৎপাদন করেছে এবং সর্বোত্তম পদ্ধতি বেছে নেওয়ার জন্য কিন্তু সে তোমার এই পরামর্শের কথা বলেছে। তুমি সক্রেটিসের কথা যদি দেখো, সক্রেটিস যে বিশ্বাস করতেন যে ব্যবস্থাপনা একটি সার্বজনীন বিষয় এবং এটি একটি স্বতন্ত্র ও পৃথক কাজ। তার মানে এই প্রাচীন যুগে
আমি যদি সক্রেটিস পর্যন্ত এসে থেমে যাই তাহলে কিন্তু আমি দেখি যে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতায় কিন্তু আমাদের এই ব্যবস্থাপনাকে ধীরগতির ছিল, কিন্তু এটা কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করেছে, তারা বিভিন্ন বিষয়গুলো এসেছে। এখানে যেটা আমি তোমাদের একটু বলে রাখি, যেমন আমাদের যখন এমসিকিউ চ্যাপ্টার থাকবে, আমাদের এই যে উৎপত্তি, এই উৎপত্তি থেকে কিন্তু আমাদের অনেক ধরনের প্রশ্ন আসবে। যেমন আমাদের যে আমরা বললাম ব্যাবিলনীয় সভ্যতা, কোড অফ হাম্মুরাবি, হ্যাঁ, যে এগুলা খুব বিখ্যাত বই, যে এগুলো তোমাকে জানতেই হবে। তো মোটামুটি আমরা তাহলে এটা আমি ধরে নিতে পারি, এটা মোটামুটি আমার হচ্ছে একদম প্রাচীন যুগ হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে এই 0 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি, এটা খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে একদম 0 পর্যন্ত, বা যীশু খ্রিস্টের জন্ম পর্যন্ত আমরা যদি এটা লিখি তাহলে ভালো হয়। 0 না বলে আমরা যীশু খ্রিস্টের জন্ম পর্যন্ত বলতে পারি, এটা 0 বলতে ভালো শোনায় না। ঠিক আছে, অলমোস্ট অথবা 525 পর্যন্ত আমরা আসলে এই পর্যন্ত এই কথাটা বলতে পারি যে আমাদের এখানে প্রাচীন যুগ ছিল। আচ্ছা, এইবার দেখো মধ্যযুগ আমরা কি, মধ্যযুগে আমি এখানে আগে লিখি, মধ্যযুগে ছিল আমাদের 0 থেকে 1750 এই সালটা। আমি যদি এখানে দিই যে এখানে 0 থেকে এখানে যদি দিই আমি 1750, এই পিরিয়ডটা ছিল আমার এই পিরিয়ডটা ছিল প্রাচীন যুগ। আর এই যে 1750 এইটা ছিল আমার মধ্যযুগ। দেখো মধ্যযুগে কিন্তু অনেক আমাদের এই ব্যবস্থাপনা কিন্তু অনেক মোটামুটি, তখন তো সামন্তবাদীর প্রচলন ছিল এবং ওই সময়ে উৎপাদন ব্যবস্থাপনা তেমন কোনো উল্লেখযোগ্য কিন্তু উন্নয়ন আসলে আমরা দেখিনি বা ঘটেনি এরকম। কিন্তু 900 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত কিন্তু তেমন বিকাশ হয় না, কিন্তু 900 খ্রিস্টাব্দের দিকেইতে কিন্তু আমাদের আল ফারাবি, হ্যাঁ, উনি কিন্তু একটা যে লেখনির মাধ্যমে কিন্তু উনি যে একজন রাষ্ট্রপ্রধানের বা রাষ্ট্রের বা সরকারের কি কি গুণ থাকা দরকার বা কি কি বাজে গুণ পরিত্যাগ করা দরকার এই সম্পর্কে কিন্তু সে বলেছে। আমরা যদি ইমাম গাজ্জালিকে দেখি, যে ইমাম গাজ্জালি 1100 খ্রিস্টাব্দে একটা আমাদের যে বিখ্যাত একটা বই নাসিহাত আল মুলক, আমি বইটার নাম লিখছি নাসিহাত আল মুলক। আচ্ছা, মুলক আমরা নাসিহাত আল মুলক বা মুলক আমরা যা বলি, এই বইতে নাসিহাত আল মুলক এখানে কিন্তু দেখা যায় শাসক শ্রেণীর জন্য যে প্রয়োজনীয় গুণাবলী থাকবে সেগুলোর কথা বলেছে। এবং উনি মনে করতেন যে রাজার আচরণ এমন হবে যেন রাজার মৃত্যুর পরে রাজা প্রজা সবাই তার জন্য তাকে হারানোর যে একটা বেদনা সেটা অনুভব করতে পারে। তা নাসিহাত আল মুলক এটা কে লিখেছেন, আমাদের প্রশ্ন আসে আগে সুন্দর করে আমরা ইমাম গাজ্জালি বলবো, এবং এটা হচ্ছে ইমাম গাজ্জালি, এবং এটা হচ্ছে তোমার 1100 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1100 খ্রিস্টাব্দে এই বইটা আসছে। আর কোড অফ হাম্মুরাবিতে তোমাদের বললাম এটা প্রাচীন যুগের। আচ্ছা, তো এই বইটা ইমাম গাজ্জালি লিখেছেন। তারপর যেটা আমরা আরো কিছু কিছু মনীষীর কথা বলতে পারি, তারপর ধরো আমাদের লুকা প্যাসিওলি যেটা আমাদের 1494 খ্রিস্টাব্দে, তার যে বিখ্যাত দুতরফা দাখিলা পদ্ধতি, আমরা আজকে যেগুলো হিসাব বিজ্ঞানে দুতরফা দাখিলা পদ্ধতি ছাড়া কোনো লেনদেনই আসলে সম্পন্ন হয় না, তো সেই পদ্ধতি সে আবিষ্কার করলো। ঠিক আছে, যা আজকে দেখো এই দুতরফা দাখিলা পদ্ধতির জনকও কিন্তু আজকে লুকা প্যাসিওলি বলা হয়। এবং ওই সময়ে এই যে লুকা প্যাসিওলি যে দুতরফা দাখিলা পদ্ধতি করলে, এই সময় কিন্তু ইটালিতে তোমার খুবই যৌথ মূলধনী ব্যবসা এবং অংশীদারি ব্যবসা কিন্তু তখন ব্যাপক প্রচলন হয়। তারপরে তুমি থমাস মুর বলতে পারো, থমাস মুরের কথা আমরা না বললেই না। একদম মধ্যযুগের শেষ দিকে সম্ভবত 1500 খ্রিস্টাব্দের দিকে তার একটা বিখ্যাত বই ইউটোপিয়া, হ্যাঁ, এই ইউটোপিয়া নামক একটা গ্রন্থ রচনা করেন। এবং উনি মনে করতেন যে ব্যবস্থাপনার কার্যকর ব্যবহারের মাধ্যমে অপচয় রোধ করে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। খেয়াল করো কথাটা, এই জন্য ইউটোপিয়া বইটা আজকেও এতটা প্রসিদ্ধ, এতটা জনপ্রিয়। উনি প্রথম ওই ইউটোপিয়া বইতে লিখলেন যে ব্যবস্থাপনার কার্যকর ব্যবহার করে, খেয়াল করো ব্যবস্থাপনা থেকে উনি খেয়াল করেছে যে ব্যবস্থাপনার কার্যকর ব্যবহার নিশ্চিত করে আমরা অপচয় রোধ করতে পারি, এবং আমাদের উৎপাদনশীলতার যে গতি সেটা আমরা বৃদ্ধি করতে পারি। এই বইটা খুব ইম্পর্টেন্ট। আমি এই বইটা ইউটোপিয়া বইটা, এই বইগুলা সারা জীবন মনে রাখবা বইগুলা। এটা হচ্ছে 1500 খ্রিস্টাব্দে এবং এই বইটা আমাদের লিখছে থমাস মুর। একদম আমাদের মধ্যযুগের শেষ পর্যায়ে এসে আসলে এটা লেখা হয়েছে। আমি এই বই কয়টা পাশে তোমাদের লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। ইউটোপিয়া, হ্যাঁ, এটা লিখছে 1500 খ্রিস্টাব্দে
আচ্ছা, আমার হাতের লেখা মনে হয় বেশি ভালো না, তাড়াতাড়ি লিখতে যে হয়তো দেখতে পাচ্ছে না, ভালো দেখাও যাচ্ছে না। আচ্ছা, তো এই বইটা পর্তুগিজ ইউটোপিয়া এবং এই থমাস মুর লিখেছেন, এবং এই বইতে উনি দেখিয়েছেন যে আমরা যদি ব্যবস্থাপনা কার্যকর ব্যবহার করতে পারি, আমাদের যে অপচয় হয় সেই অপচয় রোধ করে আমাদের উৎপাদনশীলতার গতি বৃদ্ধি করি। দেখো, ওনাদের এই বক্তব্য কিন্তু আমাদের ব্যবস্থাপনাকে অনেক গতি এনে দিয়েছে। এবার আসো আমরা শিল্প বিপ্লব যুগ দেখি। এইটা তো আমাদের একদম, তোমাকে 1750 থেকে 1850 এই 100 বছরকে আমরা শিল্প বিপ্লব যুগ ধরি। আমরা যদি এখানে দেখি, এই যে 1750 থেকে এই যে 1850, এই পিরিয়ডটা শিল্প বিপ্লবের যুগ। আমরা শিল্প বিপ্লবের সম্পর্কে অনেক কম বেশি সবাই জানি, হ্যাঁ, যেটা আমাদের ইউরোপে, ব্রিটেনে শুরু হয়েছিল, পরবর্তীতে সেটা ইউরোপ এবং আমেরিকায় চলে গেছে। এবং এই দেখো আমাদের এই মানে শিল্প বিপ্লবের কালে সত্যি কথা বলতে ব্যবস্থাপনা শাস্ত্রে মানে সবচেয়ে উন্নয়ন ঘটে। এবং এক্ষেত্রে যারা কাজ করে, আমরা যদি তাদের কথা একটু না বলি তাহলে হয় না। আমরা কয়েকজনের কথা জানবো, যেমন আমাদের জেমস স্টুয়ার্ট, উনি 1767 সালে কিন্তু এই যে রাজনৈতিক অর্থনৈতিক বিষয় তার একটি গ্রন্থ প্রকাশ করেন। তারপরে অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ, যেটা আমাদের 1772 সালে হয়, ওয়েলথ অফ নেশন, আমি বইটার নাম লিখছি, 1772 সালে লিখে অ্যাডাম স্মিথ, ওনাকে অর্থনীতির জনক বলা হয়। আর ওনার বইয়ের নাম হচ্ছে ওয়েলথ অফ নেশনস। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডাম স্মিথ, উনি হচ্ছে একদম অ্যাডাম স্মিথ, ওনাকে বলা হয় অর্থনীতির জনক। এখন উনি কিন্তু দেখাইছেন যে উৎপাদন বৃদ্ধির জন্য শ্রম বিভাগের উপর গুরুত্ব দিয়েছেন। তারপরে ধরো জেমস ওয়াট, ম্যাথু বন্টন, তারপরে আমাদের রবার্ট ওয়েনের কথা না বললেই না। রবার্ট ওয়েন হচ্ছে আমাদের আধুনিক শ্রম বিজ্ঞানের জনক। তো উনি কি বলেছেন? উনি বলেছেন যে একজন অন্যান্য সম্পদের উপর বিনিয়োগের তুলনায় মানব সম্পদের উপর বিনিয়োগ আমাদের মানে কয়েক গুণ লাভজনক। খেয়াল করো, আমি রবার্ট ওয়েনের কথা এখানে বলছি। উনি রবার্ট ওয়েন, ওনাকে বলা হয় আধুনিক একজন শ্রম ব্যবস্থাপনার জনক, খুব ইম্পর্টেন্ট ওনার এগুলো লেখা। এবং উনি যেটা দেখাইছেন যে আমাদের অন্যান্য যে উপকরণগুলো থাকে আমাদের প্রতিষ্ঠানে, যে মানবীয় এবং অমানবীয়, সেই মানে উপাদানগুলোর চাইতে যে মানবীয় উপাদানের উপরে বিনিয়োগ আমাদের সবচেয়ে বেশি লাভজনক হয়। তারপরে আমাদের চার্লস ব্যাবেজ, তার কথাও জানো, সেও কম্পিউটার করেছেন এবং সেও ব্যবস্থাপনার ব্যাপারে কিন্তু ব্যাপক অবদান রেখেছেন। এবং তারপরে দেখো, আসলে আমরা পাশে মনে হয় মুছে ফেলতে হচ্ছে, তাই তো? আচ্ছা, আমি একটু মুছে ফেলছি এগুলো। আচ্ছা, তারপরে যেটা আমাদের আছে, আমরা যেটা বলেছি, তারপর শিল্প বিপ্লবের পরবর্তী যুগ, এটা আমরা পরবর্তী 100 বছর 1850 থেকে 1950। আচ্ছা, আমি একটু এইখানে দেখাই। দেখে এই যে 1950, এই যে পিরিয়ডটা ছিল, এটা ছিল শিল্প বিপ্লবের পরবর্তী যুগ। বডিকে লেখাগুলো ছোট হয়ে যাচ্ছে বেশি। আচ্ছা, তো এইখানে আমরা যদি এই সময়টা সত্যিকার অর্থে মানে আমাদের যে আধুনিক যে ব্যবস্থাপনা আমরা বলি, ব্যবস্থাপনা শাস্ত্র বলি, এখানে কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি দুইজনের কথা বললে তোমরা কিন্তু বুঝতে পারবে এই সময় যে যারা খুব রেখেছেন। আমরা তাদের সম্পর্কে যদি না বলি আসলে ঠিক হচ্ছে না জিনিসটা। তার মধ্যে কে দেখো, এফ.ডব্লিউ. টেলর, হেনরি ফেওল, এইচ.এল. গান্ট, গিলব্রেথ দম্পতি আছেন। তারপরে এলটন মেয়োকে আমরা জানি কি মানব সম্পর্ক মতবাদের জনক। তারপর তোমার যেমন চেস্টার বার্নার্ড, হ্যাঁ, ওনাকে আমরা বলি যে সিস্টেম মতবাদের জনক। এই যে এতগুলো মতবাদ আসছেন এই সময়টাতে, এইরকম মনীষীগণ আমাদেরকে ব্যবস্থাপনার জন্য অনেক তত্ত্ব দিয়েছেন। আমি এখানে দুজনের কথা বলি। আমরা দুজনের কথা যদি বলতে যাই, আমি সবার ব্যাপারটা আলোচনা করব না। দুজনের কথা না বললে আমাদের আসলে ব্যবস্থাপনার ধারণাই থেকে যাবে শুধু মুখে, আর এটা হচ্ছে না। একজন হচ্ছে আমাদের এফ.ডব্লিউ. টেলর, তোমরা এর কথা অনেক শুনেছ। আর হচ্ছে আমাদের হেনরি ফেওল। এই এফ.ডব্লিউ. টেলর এবং হেনরি ফেওল, এফ.ডব্লিউ. টেলর উনি হচ্ছেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, এবং আমাদের হেনরি ফেওল যে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। এবং তিনি ব্যবস্থাপনা সম্পর্কে 14টি নীতি দিয়েছেন। 14টি যে নীতি এই হেনরি ফেওল দিয়েছেন।
আমরা এই দুজন সম্পর্কে একটু হালকা একটু আলোচনা করব। আচ্ছা, এখন এফ.ডব্লিউ. টেলরকে দেখো, উনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে খুব নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারে কিন্তু উনি জন্মগ্রহণ করেছেন। আমরা যদি 1870 থেকে প্রায় 1915 সাল পর্যন্ত উনি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে একদম লোয়ার পোস্ট থেকে একদম সর্বোচ্চ পদ পর্যন্ত কিন্তু উনি গিয়েছেন। তো উনি বিভিন্ন উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনশক্তির পূর্ণ ব্যবহারের জন্য মানে পরীক্ষা নিরীক্ষা করেই উনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্বটা দিয়েছেন এবং বলেছেন যে এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যদি আমরা একটা সিস্টেমে একটা ফলো করে আমরা কাজ করি তাহলে কিন্তু ব্যবস্থাপনার সর্বোচ্চ উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব আসলে। দেখো, আর হচ্ছে হেনরি ফেওল উনি আসলে ওনার যদি জন্মগ্রহণ করেছেন তুরস্কে এবং তার বসবাস আসলে ফ্রান্সে। তো উনিও প্রায় তোমার একটা খনিতে চাকরি করেছেন। উনি 1860 থেকে প্রায় 1918 পর্যন্ত একটা খনি প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তো উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপনার উপরে উনি সিস্টেম বা আমরা কি বলবো এটাকে, যে তিনি আনুষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা রীতি পদ্ধতি বলে বলেছেন। উনি 14টা নীতি দিয়েছেন এবং এই 14টা নীতি কিন্তু কালের বিবর্তনে এখনো চলছে, আগামীতেও চলবে এবং এই 14টা সর্বজন গ্রাহ্য একটা মূলনীতি। এই জন্য এই হেনরি ফেওলকে বলা হয় আধুনিক ব্যবস্থাপনার জনক। তাহলে আমরা মধ্যযুগে যাদের পেয়েছি, শিল্প বিপ্লব পরবর্তী যুগে যাদের পেয়েছে তার মধ্যে এফ.ডব্লিউ. টেলর এবং হেনরি ফেওল তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আমাদের আজকের যে ব্যবস্থাপনা আজকে কিন্তু তাদের অবদান এই যে রূপে এসেছে তাদের অবদান কিন্তু একদম অনস্বীকার্য। আর আধুনিক যুগ একদম ডিরেক্ট কথা, শিল্প পরবর্তীর পরে আমাদের 1950-এর পরে আমাদের এখনো যেটা চলছে সেটা হচ্ছে আমাদের একদম আধুনিক যুগ। এটার পরে এখনো চলছে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আধুনিক যুগ। আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি। আধুনিক যুগে একদম ব্যবস্থাপক তথ্য প্রয়োগ নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে, এখনো হচ্ছে, সামনেও হবে। এখানে আমরা কিছু না বললেই না, যেন কিছু কিছু মনীষী আছে যেমন তোমাদের EFL, হ্যাঁ আমার কুঞ্জ উইরিক, তারপরে আমাদের যে ওচি, হ্যাঁ আমাদের যে উইলিয়াম ওচির জেট তত্ত্ব, এগুলো কিন্তু একদম মত বা সিস্টেম হইতে চলে আসছে, ঠিক আছে? তো এদের লেখনির মাধ্যমে ব্যবস্থাপনা চিন্তাধারাকে কিন্তু আজকে একটা বিশেষ অবস্থানে চলে আসছে। আমরা ব্যবস্থাপনার এই যে উৎপত্তি আর ক্রমবিকাশকে যদি আমরা আবার একটু দেখি, উৎপত্তি আর ক্রমবিকাশকে মোটামুটি আমরা 5টা যুগে আমরা ভাগ করতে পারি। আমি একটু সবগুলো মুছে ফেলে শুধু বোর্ডটা যদি ক্লিয়ার করি তোমরা ভালো বুঝতে পারবে। আমি একটু সংক্ষেপেই বলছি। আচ্ছা, এখানে দেখো, এটা প্রথমত প্রাচীন যুগ, আমরা সেটাকে বলি যে খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে অলমোস্ট একদম 00 বা 525 পর্যন্ত আমরা বলতে পারি। তারপর আমাদের যেটা আছে মধ্যযুগ, একদম 0 থেকে মধ্যযুগ হচ্ছে আমাদের 1750 পর্যন্ত। তারপর 1750 থেকে 1850 সেটা হচ্ছে আমাদের শিল্প বিপ্লবের যুগ। 1750 থেকে 1850 শিল্প বিপ্লবের যুগ। শিল্প বিপ্লব পরবর্তী যুগ হচ্ছে 1850 থেকে 1950 এবং এখন আধুনিক যুগ আছে আমাদের 1950 থেকে একদম এখনো রানিং চলছে আমাদের আধুনিক যুগ। এই ছিল আমাদের ব্যবস্থাপনার ধারণা, উৎপত্তি আর ক্রমবিকাশ। এখান থেকে তোমাদের যেভাবে প্রশ্নগুলো হতে পারে, তোমাদের এখান থেকে কিন্তু বিগত সালের এক্সপিরিয়েন্স থেকেও আমরা দেখেছি এখানে এই যে বিখ্যাত বইগুলোর নাম বললাম, তোমাদের এই বইগুলোর মানে লেখক এবং আমাদের বইগুলোর প্রকাশের সাল এবং এই বইগুলোর মূল কথাটা কি, এগুলো কিন্তু আসে। আমাদের এনসিটিভি কর্তৃক যেই বইগুলো মানে একদম করা আছে, কি বলবো, যে অনুমতি আছে, আমাদের সব বইগুলো পড়লেই কিন্তু আমরা মোটামুটি এগুলো জানতে পারবো। তো এখানে যে বইগুলো আছে, বইয়ের মূল কথাগুলো আছে, এগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। আচ্ছা, আমরা এরপরে যেটাতে যাব, আমরা আসলে যে উপকরণগুলো 6টা নিয়ে কথা বলেছিলাম, আমার মনে হয় 6টা উপকরণের সংক্ষেপে শুধু বলেছিলাম। আমি আরেকটু তোমাদের দিকে ফোকাস করতে চাই এখানে, আমি একটু ওখানে যাচ্ছি। আচ্ছা, উপকরণ আমি খুব সংক্ষেপে বলে কার্যাবলে চলে যাবো, একটু দ্রুতই আমাদের ক্লাসটা শেষ করতে হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি এখন একটু উপকরণগুলো আবার দেখি। আমরা 6M বলেছি, 6M এ 2টো উপকরণ আছে, একটা হচ্ছে মানবীয় আর একটা হচ্ছে অমানবীয়। আচ্ছা, মানবীয় আর হচ্ছে অমানবীয় এই উপকরণ। এই মানবীয় উপকরণ শুধুমাত্র মানুষ, এবং অমানবীয় যেগুলো আছে আমাদের ম্যাটেরিয়ালস, মেশিন,
তারপর হচ্ছে মানি, মার্কেট অ্যান্ড মেথড। এগুলো নিয়ে আমি সংক্ষেপে একটু ছোট্ট করে আলোচনা করি। মানুষ তো মানবীয় গুণ, তুমি বাদ দাও, যতক্ষণ পর্যন্ত আমরা এই যে অমানবীয় যে উপাদানগুলো আমাদের প্রতিষ্ঠানে আছে ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না, যতক্ষণ না পর্যন্ত এই মানুষ নামের মানবীয় শ্রমটা আমরা কাজ লাগাতে না পারি। ধরো আমার ইট আছে, বালি আছে, সিমেন্ট আছে, আমার সব আছে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এগুলোকে একত্রিত করে একটা রূপ দান করা যদি মানুষটা আমার না থাকে তাহলে কিন্তু আমার এই উপকরণগুলো থেকেও আমার প্রতিষ্ঠানে কোনো কাজ হবে না। তার মানে কি, এই মানুষ যতক্ষণ এগুলোকে ঠিকভাবে উপকরণগুলো কাজ করবে তখনই কিন্তু আমরা একটা বিল্ডিং দেখতে পাই বা একটা সেতুর একটা রূপ দেখতে পাই। তো এগুলোই হচ্ছে আমাদের সিস্টেম, মানবীয় বা অমানবীয় ব্যাপার। মানুষ হচ্ছে কি জানোই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ একটা উপাদান মানুষ। আর ম্যাটেরিয়ালসগুলো বলতে আমরা কাঁচামালগুলোকে বুঝি যারা উৎপাদনের সাথে জড়িত, হ্যাঁ, বিক্রয় কাজে বা প্রতিষ্ঠানের কাজে যে কাঁচামাল প্রস্তুত করতে বা এগুলো যেগুলো লাগে সেগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস। মেশিন বলতে আমরা যে এই যে ম্যাটেরিয়ালসগুলোকে থাকবে এগুলোকে জানে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মেশিনের মাধ্যমে ব্যবহার করে তৈরির উপযোগী করতে পারি। এই জন্য দেখবা যে সব বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের এখন আধুনিক যন্ত্রপাতির দিকে কিন্তু তারা মনোনিবেশ করছেন। তারপরে যেমন আছে আমরা মানি বলতে আমরা যেটা বুঝি অর্থ, আসলে অর্থনীতির ভাষা বিনিময়ের মাধ্যমকে আসলে অর্থ বলে, কিন্তু এই অর্থ ছাড়া আমাদের কিছুই হবে না। আমাদের তুমি যদি বলো কোথাও বিনিয়োগ করতে হবে, আমার কিন্তু পুঁজি লাগবে, সেই অর্থ লাগবে। আমার যদি সেই অর্থ ছাড়া, পুঁজি ছাড়া কিন্তু কার্যত আসলে কিছুই করা যায় না এবং কোনো প্রতিষ্ঠানই কিন্তু আমরা পরিচালনা করতে পারি না। তাই জন্য প্রয়োজনীয় সময় যথাযথ অর্থ সংগ্রহ, অর্থের ব্যবহার এবং এর পরিচালনা সব কিছুর সাথেই কিন্তু আমাদের ব্যবসায় সাফল্য নির্ভর করে। তারপরে মার্কেট মানে তোমার নিউ মার্কেট বা নীলক্ষেত মার্কেট না। অর্থনীতিতে মার্কেট হচ্ছে কি, নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে বা কোনো পণ্য বা সেবার কি বলবো এটাকে, বিদ্যমান বা সম্ভাব্য চাহিদা। একদম কোনো নির্দিষ্ট সময় কোনো নির্দিষ্ট স্থানে কোনো পণ্য বা সেবার বিদ্যমান বা একদম রানিং যে চাহিদা, এটাই হচ্ছে আমাদের বাজার। এখন আমাদের যদি একজন ব্যবস্থাপক যদি এই যে বাজার সম্পর্কে ঠিক মতো না জানে, বাজারের চাহিদা সম্পর্কে ঠিক মতো না জানে, সে কিন্তু কখনোই একদম ভালো ব্যবস্থাপক সে হতে পারবে না। এই জন্য আমাকে উৎপাদন যদি আমি করতে চাই, আমার চাহিদা না থাকলে কিন্তু উৎপাদন করে লাভ হবে না, কারণ আমার কিন্তু তখন আমার কিন্তু কোনো ক্রেতা থাকবে না, কিনবে না। তখন কি হবে, আলটিমেটলি আমার ব্যবসা প্রতিষ্ঠানে লস হবে। তার মানে আমাকে বাজার সম্পর্কে ধারণা জানতে হবে, বাজার সৃষ্টি করার মতো থাকতে হবে। তারপর মেথড, এবং সর্বোপরি আমাকে এই মেথডের দিকে যেতে হবে। দেখো, উত্তম শৃঙ্খলা প্রতিষ্ঠা, আমাকে যদি সিস্টেমের কাজ করি, আমার কিন্তু তখন কার্য বিভাজনের মাধ্যমে কাজ করি, আমার কিন্তু অপচয় রোধ হয়, কাজে শৃঙ্খলা আসে, কাজে গতি আসে। ঢাকা কলেজ নিয়ে আসলে এই সিস্টেমের সবচেয়ে ভালো উদাহরণ আমরা ঢাকা কলেজকে দিলেই হয়, কারণ দেখো একটা সিস্টেম করে কিন্তু আমাদের কলেজটা আজকে কতটা উন্নত হয়ে গেছে, তোমাদের লাইন ধরে আসা যাওয়া, ঠিকভাবে থাকা। তো সিস্টেম একটা প্রতিষ্ঠানকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারে। তোমার সব থাকলো আর প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, তোমার কিন্তু ওই প্রতিষ্ঠান কখনোই মানে 100% প্রোডাক্টিভিটি তারা দিতে পারবে না, প্রোডাকশন তারা যেতেই পারবে না। তো আমার মনে হয় আমরা এই 6টা উপাদান আমরা ঠিকভাবে বলতে পেরেছি। এই 6টা উপাদান খুব ইম্পর্টেন্ট। আমরা অর্থনীতিতে 6M বলতে কি বুঝি, আমাদের অনেক সময় অনুধাবন কোশ্চেনেও কিন্তু এগুলো আসে। তো আমি মনে করি যদি এরকম প্রশ্ন হয় তোমরা অবশ্যই সুন্দর করে লিখে দিতে পারবে। আচ্ছা, আর তারপরে আমাদের আরেকটা যে টপিকস আছে, আমাকে আসলে আমাদের টাইমটাও খুব সীমিত, তারপরে শেষ করতে হবে। আর কত মিনিট আছে আমার এই ক্লাসটায়? আমরা আরেকটা একটু দ্রুত, আচ্ছা আমার মনে হয় আমার আরেকটু সময় নিতে হবে, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে এটা শেষ করতে হবে যেহেতু, কারণ আমাদের অনেকগুলো আসলে টাইম নেই। তোমাদের এটুকু জানতেই হবে। আমরা আজকে ব্যবস্থাপনার কার্যাবলী, আমরা লাস্ট একদম যদি দেখি ব্যবস্থাপনার কার্যাবলী। আচ্ছা, ব্যবস্থাপনা কার্যাবলীটা আমাকে একটু এটা বলতেই হবে, কারণ এতক্ষণ আমরা যা পড়েছি যদি আমি ব্যবস্থাপনা কার্যাবলী তোমাদেরকে না বুঝাই তাহলে কিন্তু হবে না। যেমন তুমি যদি একটা কাজ করো, ব্যবস্থাপনা কার্যাবলী মানে কি, একটা প্রক্রিয়া অনুযায়ী আমরা কাজ করে যাব। আমি আরেকটু ক্লিয়ার করে যদি বলি, ধরো আমাদের আখ হচ্ছে, তাই না? এখন আমরা খুব গুড় পাই, পাটালি গুড় বা আমরা খেজুরি গুড় খাচ্ছি,
কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট আমরা গাছ থেকে পেরে কিন্তু খেজুরের গুড়টা খাচ্ছি না, রাইট? বা আমরা যে এই যে আখের গুড় খাচ্ছি ডাইরেক্ট কিন্তু পাচ্ছি না। কি করতে হচ্ছে আমাকে? ধর আমাকে প্রথমে আখটা মাড়াই করতে হচ্ছে, সে আখের যে রস সেটা জ্বালাতে হচ্ছে, তারপর আমাকে প্রাথমিকভাবে সেটা একটা চিনি রূপ নিয়েছে। হ্যাঁ, এই যে চিনিটাকে আবার কি করতে হচ্ছে, আমাকে শোধন করতে হয়েছে, কারণ অনেক সময় অনেক মালির ধুলাবালি থাকে। শোধন করে তারপরে কি প্যাকেট করার পরেই কিন্তু আমি একটা হাতে পাই। খেয়াল করো, 5টা কাজ বলে ফেলছি অলরেডি। আমি প্রথমে আখ মাড়াই করলাম, তারপরে আখটাকে জাল দিয়েছি, রস জ্বালালাম, তারপর প্রাথমিকভাবে আমাকে চিনি পেলাম যেটা ময়লা সহ, কিন্তু ময়লা সহ চিনিটা যেহেতু বাজারে আমার ক্রেতারা নিবে না, তারপর যেটা করেছি আমি আমার এই যে ক্রেতা মানে আমার এই চিনিটাকে পরিশোধন করেছি, মানে শোধন করেছি, তারপরে প্যাকেট করেছি, মানে 5টা ধাপ পার হয়ে তারপরে কিন্তু আমার হাতে আসছে, মানে আমি একটা খাবারের চিনি উপযোগী একটা চিনি পেয়েছি। এখানে একটা কাজ বাদ দিয়ে কিন্তু তুমি আরেকটা কাজ করতে পারবে না। যদি তাই হয় তাহলে আমাদের এই যে প্রত্যেকটা কাজ এই যে সিস্টেমে করতে হয়, এটাকেই বলা হয় আমার ব্যবস্থাপনার কাজ। এখন আমরা আধুনিক দেখি যে আমেরিকার যত মনীষী বিজ্ঞানীগুলো আছেন, আমাদের ব্যবস্থাপনা বিজ্ঞানী, তারা বলছেন ব্যবস্থাপনাকে মোটামুটি আমরা অরিকান কুঞ্জের কথাই বললেই বলতে পারি। তারা ব্যবস্থাপনা মোটামুটি এটা বলছেন যে 5 ধরনের কাজ করতে হয়। আমি কাজগুলো একটু লিখছি। পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব, তারপর যেটা আছে আমাদের নিয়ন্ত্রণ। এটা একদম আমি এটা কেন বললাম, দেখো কাজ হচ্ছে 5টা, কিন্তু এই যে নেতৃত্ব, এই নেতৃত্বর মাঝে আবার আমাদের 3টা কাজ হচ্ছে। একটা হচ্ছে নির্দেশনা, আরেকটা হচ্ছে প্রেরণা, আরেকটা হচ্ছে আমাদের সমন্বয় সাধন। খেয়াল করো, আমি একটু বোর্ডটা একটু ভালো করে, আমাদের যদি কাজ বলে এটাকে আমাদের 1 নম্বর কাজ পরিকল্পনা, 2 সংগঠন, 3 আমাদের কর্মী সংস্থান, 4 নেতৃত্ব, আর 5 হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ। এবং এই নেতৃত্বকে ভাঙলে আমরা মোটামুটি 3টা কাজ পাই। একটা হচ্ছে নির্দেশনা, প্রেরণা এবং সমন্বয় সাধন। এখন আমি এখানে একটু একটু করে সংক্ষেপে তোমাদের কাছে যেতে যাচ্ছি। পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে মানে এমন না যে আমি একটা ডিসিশন নিলাম যে 1 মাস পরে আমি 1000 মেট্রিক টন উৎপাদন করবো, এটা আমার পরিকল্পনা। নো, এই কাজটা কখন, কিভাবে, কত সময়, কার দ্বারা কাজ করা হবে, সেটাই হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনাকে বলা হয় আগাম চিত্র বা নকশা। তা আগাম চিত্র বা নকশা হচ্ছে আমাদের পরিকল্পনা। আমি খুব সংক্ষেপে বলছি, একটু খেয়াল করে দেখো। এই পরিকল্পনা আমি একটা ঠিক করে ফেললাম, যেমন আমি ঢাকা থেকে আমি ধরো কক্সবাজার যেতে পারি। আমার কয়টা রুট আছে? আমি প্লেনেও যেতে পারি, আমি বাসেও যেতে পারি, আমি ট্রেনেও যেতে পারি। তার মানে আমার 3টা কিন্তু রুট আছে। এখন আমাকে সে পরিকল্পনা করতে হবে যে আমি কিভাবে যাব, কে যাবে, কার সাথে যাবে, কখন যাবে, কত সময় যাবে। আগাম সবকিছু নকশা করা, চিত্র করা বা ঠিক করাই হচ্ছে আমাদের পরিকল্পনা। সংগঠন হচ্ছে প্রতিষ্ঠা। এই যে পরিকল্পনা করলাম, এই পরিকল্পনার জন্য প্রয়োজনীয় যে আমার কাঁচামাল লাগবে, উপকরণ লাগবে, সেই উপকরণগুলোকে একত্রিতকরণ করাই হচ্ছে আমাদের সংগঠন। আচ্ছা, এখানে আমাদের উপকরণগুলো কি? মানবীয় উপকরণ, আবারও সেই মানবীয় উপকরণ আর অমানবীয় উপকরণে চলে আসতেছি। তো এগুলো হচ্ছে সংগঠন। দেখো, তারপর যেটা হচ্ছে কর্মী সংস্থান। দেখো, এখন আমি সংগঠন করলাম, আমার সংগঠনে যে আমার যে জিনিসগুলো দরকার সেগুলো আমি জোগাড় করলাম, কিন্তু আমার যে এখন কাজ করানো দরকার, যদি আমি সেই দক্ষ কর্মী বাহিনী না পাই, তাহলে কিন্তু আমার লক্ষ্য অর্জন সম্ভব হবে না। এই কর্মী সংস্থানের কাজ হচ্ছে কি? আমার যোগ্য কর্মী উৎস ঠিক করা, কর্মী সংগ্রহ করা, কর্মী নির্বাচন করা, কর্মী প্রশিক্ষণ করা, কর্মী উন্নয়নের ব্যবস্থা করা, এগুলো সবই হচ্ছে কর্মী সংস্থান। একজন যোগ্য কর্মীর অভাবে কিন্তু অনেক সময় আমাদের প্রতিষ্ঠানে যে পরিকল্পনা থাকে একদম ব্যর্থতায় পর্যবসিত হয়। তাই একজন কর্মী সংস্থান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমি একটা কর্মী বাহিনী ঠিক করলাম। কর্মী বাহিনী ঠিক করার পরে দেখা গেল কি যে আমি এখন মানে আমি ওদেরকে ছেড়ে দিয়েছি। ধর আমি নতুন ফ্রেশার্স, আমাকে এখন আর নিয়োগ দিল, ধরেই বললো তুমি ক্লাসে যাও। আমি জানলাম না আমাকে কি ক্লাস নিতে হবে, কোন টপিক্সের উপর কথা বলতে হবে, তখন কিন্তু আমার দ্বারা ভালো আউটপুট পাওয়া যাবে না।
এই জন্য যেটা পরে যেটা কাজ হচ্ছে আমাদের নেতৃত্ব। এখন নেতাকে যে এক নেতৃত্ব বলতে আমরা কি বুঝি, যে একটা দল বা গোষ্ঠী যাদেরকে একটা সঠিক মানে কি সঠিকভাবে তাদেরকে একটা পরিচালনা করা, একটা লক্ষ্য অর্জন করা, এবং যে এই কাজটা করে তাকে আমরা নেতা বলি বা আমরা আধুনিকভাবে তাকে ব্যবস্থাপক বলি, তাই তো? এখন এই নেতৃত্বটা কি, তার কাজ হচ্ছে এই যে কর্মী বাহিনী থাকবে তাকে নির্দেশনা দিবে যে কিভাবে কিভাবে কাজটা করতে হবে, ঠিক আছে? যদি সময় সময় তাকে নির্দেশনা দিবে, এমন হতে পারে সেটা প্রতিদিনও হতে পারে, সপ্তাহে হতে পারে, যখন যেটা প্রয়োজনীয় সময় তাকে নির্দেশনা দিবে। কখনো কখনো এমন হয় যে কর্মী কাজ করতে করতে খুব হতাশা হয়ে যায় বা কোনো একটা কারণে সে ফেড আপ থাকে, তার দ্বারা তার যে প্রুডেন্স এটা অনেক সময় তার শো করার এবিলিটি অনেক সময় ডাউন মতো হয়ে যায়, বা সে কাজটা হয়তো চাইলেও যে সব কর্মী ইচ্ছা মতো কাজ করবে বা চাইলে যে সে তার একজন কর্মী 100% আমাকে দিবে, আসলে এটা আমরা সবসময় মনে করি না। এই জন্য তখন নেতাকে যেটা করতে হয়, আমাদের ব্যবস্থাপককে তাদেরকে প্রেরণা দিতে হয়। প্রেরণা হচ্ছে কি, একজন কর্মীকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করানোর একটা কৌশল, যাতে সে তার এবিলিটি 100% দিয়ে মনোযোগ দিয়ে কাজটা করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে প্রেরণা। তারপর হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধন বলতে কি, আমাদের ধরো আমাদের প্রতিষ্ঠানের যে বিভিন্ন বিভাগ উপবিভাগ থাকে তাদেরকে এক সূত্রে গাঁথা। ধরে নাও আমার যদি কলেজের, আমি যদি ধরে নিই আমার কলেজের হেড আমার প্রিন্সিপাল, এবং আমাদের কলেজে যে 19টা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান আছে। এখন এই যে একটা কলেজের একটা ডিসিশন যদি আমাদের আজকে ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে কিন্তু এই যে পুরো কলেজ ডিপার্টমেন্টের হেডদের সাথে কিন্তু তাকে কথা বলতে হচ্ছে, তারপর একটা ডিসিশন নিতে পারছে। নালে কিন্তু কি হবে, দেখা গেল যে একটা পরীক্ষার ডিসিশন নিল, বাংলা বিভাগ নিল, ইংরেজি বিভাগ নিল না, ব্যবস্থাপনা বিভাগ নিল, আরেক বিভাগ নিল না, তখন কি হবে, কাজে একটা হট্টগোল হবে। যেমন একটা প্রতিষ্ঠানে আমাদের মোটামুটি 3টা বিভাগ থাকে, ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ এবং বিক্রয় বিভাগ। দেখা গেল উৎপাদন বিভাগ সে উৎপাদন করতেই আছে, বিক্রয় বিভাগ সে বিক্রি হয়ে করতে পারছে না, তাহলে একটা কি হবে, উৎপাদনের মজুদ কিন্তু অনেক বেড়ে যাবে, আমাদের জায়গা নষ্ট হবে, আমাদের মূলধনও কিন্তু মানে একদম অলসভাবে পড়ে থাকবে। তাই এই যে বিভাগগুলো আছে, এই বিভাগগুলো বিভিন্ন সময়ে মানে এক সূত্রে গাঁথা, মানে ব্যাপারটা এমন না হয় যে কেউ আগে দৌড়াচ্ছে কেউ পিছনে দৌড়াচ্ছে, সবাইকে জানে একই স্পিডে দৌড়ায়, তাহলে কিন্তু আমাদের এটাকে বলে আমরা সমন্বয় সাধন, তাহলে কিন্তু কাজের একটা মাত্রা পাওয়া যাবে। কেমন দেখা গেল যে এরকম যে আমার 1 মাস পর আমার ধরো আমাদের এরকম যে আমি চিন্তা করলাম যে 1 সপ্তাহ পরে আমার 100 মেট্রিক টন উৎপাদন হবে, দেখা গেল যে 1 মাস পরে 1000 করব, কিন্তু দেখা গেল যে আমি একদম শেষ সময় যে দেখলাম কি যে আমার এতখানি উৎপাদন আসলে হয় নাই বা একটু ভুল হয়েছে, তখন কিন্তু আমার ডিরেকশন দেওয়ার সুযোগটা থাকবে না। এই জন্য নির্দেশনা বা প্রেরণা সমন্বয় এগুলো কিন্তু রুটিন ওয়ার্কের মতো, একজন নেতাকে কিন্তু এই কাজগুলো করতে হয়। এবং যেটা আমাদের সর্বশেষ কাজ, আমাদের নিয়ন্ত্রণের কাজটা কি, ধরে নাও আমি যে 1000 টন বললাম যে আমি উৎপাদন করব, কিন্তু দেখা গেল 980 টন উৎপাদন করতে পেরেছি, 20 টন বিচ্যুতি, আমি 20 টন উৎপাদন করতে পারি নাই। কেন পারি নাই, আমার কোথায় ফল্ট ছিল, কোথায় সমস্যা ছিল, সেই সমস্যাটা বের করে সংশোধনীমূলক ব্যবস্থা নেওয়া, যাতে করে পরবর্তী যখন আমি আবার কোনো কাজের পরিকল্পনা করবো যাতে এই ভুলগুলো আমার না হয়, এটাকেই বলা হয় নিয়ন্ত্রণ। আমার এই যে আমরা যে এই টপিকগুলো পড়লাম, এই পুরা বইটাই এই 7টা কার্যাবলীর উপরে, আমরা যে এই যে 7টা কাজ পড়লাম, পুরো বইটাই এই টপিকটা আমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, এই 7টা কাজের উপরে। আমি খুব সংক্ষেপে বললাম, এগুলো এক একটা টপিক দিয়ে অনেক অনেক বলা যায়, আজকে আমাদের ধারণা যেহেতু তা আমরা এগুলো একটু বললাম। আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো থাকবে আমরা অবশ্যই সেখানে আরো ভালো করে এবং বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে চাইলে আসলে অনেক কিছু বলা সম্ভব হচ্ছে না আমাদের সময় স্বল্পতার কারণে। আমরা নেক্সট ক্লাসে যে বাকি আর টপিকসগুলো আছে, ব্যবস্থাপনা চক্র, ব্যবস্থাপনা সার্বজনীনতা, ব্যবস্থাপনা পেশা বা বিজ্ঞান, আমরা এগুলো নিয়েও আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই গ্রুপে পেজে তোমরা কমেন্টে জানাবে, চেষ্টা করবো সেগুলো আমরা ঠিকঠাক করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।